নমস্কার, আমি আচার্য পলাশ। মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ নিয়ে নতুন যে সাধকদের, ভারতবর্ষের সাধকদের নিয়ে এপিসোড তৈরি করছি আমি, আর সেটা আপনাদের গ্লোব টিভি পর্দায় শোনাচ্ছি। গ্লোব টিভিতে সারাদিন দুটো টাইমে আমার অনুষ্ঠান থাকে, প্রতিদিন সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। ভারতবর্ষের সাধক উপন্যাস থেকে নেওয়া সাধকদের জীবন কাহিনী এবং তাদের বাণী আপনাদের সামনে তুলে ধরছি আমার দর্শকদের উদ্দেশ্যে। আজকে থাকবে স্বামী বিবেকানন্দের পর্ব 4, অর্থাৎ চতুর্থ পর্ব। শিমুলিয়ার অভিজাত দত্ত পরিবারে নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন। এই বংশের রামমোহন দত্ত ছিলেন সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাবান উকিল। এই বংশের অর্থাৎ সেই শিমুলিয়া দত্ত পরিবারের রামমোহন দত্ত ছিলেন সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাবান উকিল। বিপুল বিত্ত বিষয় তিনি রেখে যান এবং সম্পত্তি প্রচুর পরিমাণে থাকে, কিন্তু তার পুত্র দুর্গাচরণ এতে আকৃষ্ট হয়নি। এই দুর্গাচরণ দত্তবাবু মহাশয়, ইনি রামমোহনের পুত্র, এবং দুর্গাচরণ বাবু মহাশয় তিনি কিন্তু তার পিতার রেখে যাওয়া সম্পত্তির ওপর কোনো রকমভাবে আকৃষ্ট হননি, কারণ তিনি সাধনার পথেই এগিয়েছিলেন, ছোটবেলা থেকেই সাধনা স্তরে ছিলেন। এবং দুর্গাচরণ দত্ত মহাশয় ইনি ছিলেন হচ্ছে নরেন্দ্রনাথ দত্তের ঠাকুরদাদা, অর্থাৎ অ্যাকচুয়ালি যে বংশ শুরু হয় ঠাকুরদাদার পিতা, অর্থাৎ প্রপিতামহ যাকে বলা হয়, এই প্রপিতামহ থেকে এই জিনিসটা শুরু হয়। তিনি হচ্ছেন রামমোহন দত্ত, তারপর আসেন দুর্গাচরণ দত্ত। আমি কলার বন্ধুকে আগে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। আমার ছেলে সম্বন্ধে জানতে চাই। যাদবপুর থেকে? কি নাম মা আপনার? আমার নাম সুজাতা। সুজাতা কি? দাস। দাস। আচ্ছা, ছেলের নাম কি? সৌভিক দাস। আচ্ছা, জন্ম তারিখ? 14/10/2003। টাইম? বেলা 11টা 4। জন্মস্থান? কলকাতা। ধনু লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্রে জন্ম। প্রশ্ন কি? ওর কেরিয়ার কোনো বাধা আছে কিনা? কেরিয়ার আর কেরিয়ারে বাধা আছে কিনা? এর আগের দিন কি আপনার সাথে কোনো সময় কথা হয়েছিল আমার? মনে তো হচ্ছে হয়েছিল। যাদবপুর থেকে 2 দিন আগেই কথা বলেছি না? 2 দিন আগে? আমার ঠিক মনে পড়ছে না। আমি 2 দিন আগেই তো আপনার সাথে কথা বললাম ফোনে আপনার ছেলের কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা, যাই হোক, আপনার কি বলেছিলাম তখন, কি প্রশ্ন ছিল আর কি বলেছিলাম তাতে বলুন। আমার কেরিয়ার আর মানে কেরিয়ারে কোনো বাধা আছে কিনা? কি করছে ছেলে? ছেলের মানে পরীক্ষা দিয়েছে, সবে চাকরির পরীক্ষা। সরকারি চাকরি, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এখনো দিয়েছে কি না দেবে বলে তৈরি হচ্ছে? এখন কোনো ইন্টারভিউ কিছু আসেনি। আমি ওই তো বলছি, দেবে বলে তৈরি হচ্ছে তো। হ্যাঁ, আমি সেদিন তো বলেছিলাম যে সরকারি চাকরি প্রাপ্তির জন্য যে যোগ, শুভ যোগ, বুধাদিত্য যোগ ওর হরোস্কোপ অনুযায়ী আছে, কিন্তু চাকরিটা পাবে না, কারণ এখানে ডিস্টার্ব করছে ওর যে বর্তমান দশা, সে বর্তমান দশা হচ্ছে রাহুর দশা, এবং রাহু গোচরকালীন যে অবস্থান এবং ওর জাতচক্র অনুযায়ী অবস্থান অনুযায়ী পঞ্চম ভাবে সপ্তমে শনি অবস্থান করছে। চাকরি এখানে মুখের সামনে থেকে এসে আটকে যাবে, বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও। ওর একাধিক গ্রহ তুঙ্গি এবং ভালো পজিশনে রয়েছে, এখানে একটু প্রতিকারের দরকার। আপনাকে সেদিনই তো বললাম। হ্যালো, এর জন্য তো একটু যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনি বাড়িতে আপনার বাড়িতে শ্যামবাজার যেখানে, ওখানে শ্যামবাজারও যোগাযোগ করতে পারেন, আর গড়িয়াহাটে আমাকে সোমবার করে পাবেন। প্রতি সোমবার আমি গড়িয়াহাটে বসি। ওটা আপনার যাদবপুর থেকে কাছে হবে, গড়িয়াহাট গেলে ওখানে সমাধান হবে। সব জায়গায় সমাধান হবে। হ্যাঁ, সব সমাধান ওখানেই হবে, কোনো চিন্তা নেই। কেমন?
গড়িয়াহাট কিভাবে আমাদের সোমবার করে গড়িয়াহাটে বসি। আপনি বুকিং নাম্বারটা লিখে নিন, দেখুন স্ক্রলে বুকিং নাম্বার আছে 9836396305। দেখুন দুটো নাম্বার রয়েছে বুকিং বলে লেখা, ওই নাম্বার দুটো লিখে নিন। জয় মাতা। একটু চার্জ একটু আর আমার বাড়ি শ্যামবাজার, আপনি বুকিং নাম্বারে ফোন করে একবার জেনে নিন সবকিছু ডিটেলস। তা যেখানে ছিলাম, রামমোহন দত্তের পুত্র দুর্গাচরণের এতে খুব একটা যায় আসেনি, এতে সে আকৃষ্ট হয়নি। 25 বছর বয়সে, মানে দুর্গাচরণের যখন 25 বছর বয়স, সেই 25 বছর বয়সে তিনি পত্নী ও একমাত্র শিশুপুত্র বিশ্বনাথ রেখে, অর্থাৎ বিশ্বনাথ এবং তার পত্নীর মায়া ত্যাগ করে, গৃহ ত্যাগ করে সন্ন্যাসী হন মাত্র 25 বছর বয়সে। এই বিশ্বনাথ দত্তই স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের পিতা বা জনকই বলা যায়। বিশ্বনাথ দত্ত কলকাতার প্রসিদ্ধ অ্যাটর্নি রূপে পরিচিত হয়ে ওঠেন। ছোটবেলা থেকে তার মা, তার পিতা নেই বলে তার মা তাকে সমস্ত ভালো ভালো শিক্ষায় পারদর্শী করে তোলেন। ভালো স্কুলে পড়ান, টিচার বাড়িতে রাখেন আলাদা করে, এবং তাকে যথেষ্ট পারদর্শী করে তোলেন, যার ফলে এক পরিচিত প্রসিদ্ধ অ্যাটর্নি রূপে বিশ্বনাথ দত্ত নাম করেন। ধন জন পূর্ণ বিশাল ভবনে রাজসিকতার সহিত বাস করতেন তিনি। অর্থাৎ এই বিশ্বনাথ দত্তের ঠাকুরদা ছিলেন রামমোহন দত্ত। ইনি কিন্তু প্রচুর বিষয় সম্পত্তি রেখে যান। তার পিতা দুর্গাচরণ গৃহত্যাগ হওয়ার পরও তার মাতা তাকে দেখাশোনা করেন, এবং তারপর সে বড় হওয়ার পর সে বিষয় সম্পত্তি তার হয়। ফলে সে ছোট থেকেই বিলাসবহুল, কিন্তু পড়াশোনায় খুব পারদর্শী ছিলেন, বুদ্ধিও প্রচণ্ড ছিল এবং ধার্মিকও ছিলেন বটে। বহু লোককে তিনি খাওয়ারের ব্যবস্থা করতেন, আহার আদি। চাকর বাকর তো থাকতই, তার সঙ্গে বাইরে প্রচুর লোকের তিনি খাওয়ার ব্যবস্থা করতেন। মনে রাখতে হবে, মানুষকে খাওয়ালে একটা পুণ্য অর্জন হয়। সেই বিশাল রাজসিকতার সহিত বাস করতেন বিশ্বনাথ দত্ত। উদার ও আশ্রিত জনের পালক বলে তার খ্যাতি ছিল প্রচুর। তার পত্নীর নাম ছিল ভুবনেশ্বরী দেবী। তিনি ছিলেন এক ধর্মপ্রাণা প্রাচীনপন্থী মহিলা। প্রতিদিন স্বহস্তে শিব পুজো না করে তিনি জলগ্রহণ করতেন না। তাহলে স্বামী বিবেকানন্দের পিতা অর্থাৎ নরেন্দ্রনাথের পিতাও তিনিও ধার্মিক ছিলেন এবং যথেষ্ট বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি। তার মা অত্যন্ত সুশীলা এবং তিনি পুজো না করে জলগ্রহণ করতেন না, অর্থাৎ ভক্তি ছিল প্রচুর ঈশ্বরের প্রতি, তারা শিব পুজো করতেন। একদিন ভুবনেশ্বরী দেবী দেখেন, ভুবনেশ্বরী দেবী একদিন শিব অর্চনায় ব্যস্ত ছিলেন। পুজো করার পর মধ্যাহ্নকালীন বসে ধ্যান করছিলেন। সেদিন কি জানি কেন এক গভীর ধ্যানমগ্নতায় তাকে পেয়ে বসল। সেই দিনটিতে প্রায় সমস্ত দিনই তিনি ধ্যানে উপবিষ্ট হয়ে কাটিয়েছিলেন। তারপর রাত্রিকালে ক্লান্ত দেহে পূজাকক্ষই মানে পূজা ঘরে, ঠাকুর ঘরে নিদ্রায় অভিভূত হয়ে পড়েন, অর্থাৎ ধ্যান করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন ঠাকুর ঘরের ভেতরই। এই সময় তিনি এক বিচিত্র স্বপ্ন দেখেন। ঘুমের ঘরে যে স্বপ্নটা দেখেন, ঠাকুর ঘরেই শুয়ে পড়ে জটাজুটো মণ্ডিত রজতগিরি সন্নিভ মহেশ্বর তার সম্মুখে আবির্ভূত হয়ে সন্তান রূপে কোলে আসতে চাইছেন। অর্থাৎ
নরেন্দ্রনাথের মাতা ভুবনেশ্বরী দেবী সেদিন মধ্যাহ্নকালীন শিব পুজো করে ধ্যানমগ্ন যে হলেন এবং রাত্রিকালে তিনি সেই ধ্যান অবস্থায় ঘুমিয়ে পড়লেন এবং ঘুম চোখে সেই অবস্থায় তিনি যেটা দেখলেন যে স্বয়ং দেবাদিদেব মহাদেব তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তার কোলে এসে বসতে চাইছে সন্তান রূপে। শিব শিব উচ্চারণ করতে করতে ভুবনেশ্বরী দেবী নিদ্রা থেকে উঠে পড়লেন। আমি আগে কলার বন্ধুকে দেখিনি। জয় মা তারা। জয় মা তারা স্যার। বলুন কে বলছেন? কোথায়? শ্যামবাজার থেকে বলছিলাম। শ্যামবাজার থেকে। কি নাম আপনার? আমার নাম অরিন্দম চ্যাটার্জি। অ্যাকচুয়ালি আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। মেয়ের নাম কি? মেয়ের অর্ণবী চ্যাটার্জি। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 20 এপ্রিল। 20th এপ্রিল? হ্যাঁ, 20th এপ্রিল আপনার 2017। টাইম? 20 এপ্রিল 2017। টাইম জন্ম সময়? টাইমটা হচ্ছে 11:52 AM। সকাল 11:52। হ্যাঁ। জন্মস্থান কি কলকাতা? জন্মস্থান কলকাতা, হয়েছিল অ্যাকচুয়ালি বেলঘরিয়াতে। ঠিক আছে। বৃহস্পতিবার জন্মবার? বৃহস্পতিবার জন্মবার। প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন স্যার ওর একটু লেখাপড়া আর ওই খেলাধুলোর ব্যাপারটা নিয়ে একটু। আচ্ছা, লেখাপড়া খেলাধুলো। এখন বয়স কত? বয়স এই 8 হবে স্যার। কোন ক্লাসে পড়ছে? ও ক্লাস 2 তে উঠলো। তবে ক্লাস 2 এর বাচ্চার ক্ষেত্রে পড়াশুনো কি জানবেন আপনি বলুন তো? ও তো চঞ্চল হবেই তো, বাচ্চারা চঞ্চল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে বাচ্চারা তো চঞ্চল হবে এবং মানে কনসেন্ট্রেশনটা খুব কম, কিন্তু যেটা করে ঠিকঠাক করে। এখন দেখুন এই ছোট বাচ্চার ক্ষেত্রে কি প্রেডিকশন করব, এত ছোট বাচ্চা। তবে কথাটা হলো গিয়ে এখন তোর সমস্যা কিছু তৈরি হয়নি। ওর লগ্ন এবং রাশিটা আমি বলে দিচ্ছি। ওর হচ্ছে কর্কট লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম। এখানে মেয়ের একটা বোধায়িত্ব যোগ আছে, ফলে এর থেকে বোঝা যাচ্ছে ও পড়াশোনার দিকে অ্যাম্বিশন খুব ভালো হবে। শুক্র গ্রহটা তুঙ্গি আছে, সুতরাং ওর চয়েসটাও খুব ভালো হবে, বিপথে গমন নাও হতে পারে। তৃতীয়ভাবে বৃহস্পতি বক্রী রয়েছে। জীবনে স্ট্যান্ড করার পর বাবা মায়ের সাথে একটু ঝগড়াঝাটি লাগতে পারে বেশি বয়সে গিয়ে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে এবং মঙ্গল একাদশভাবে অবস্থান করছে ভালো অবস্থানে। তো সেই জায়গায় খেলাধুলোর জায়গায় কিন্তু অতখানি ভালো পারদর্শিতা হবে না। আচ্ছা আচ্ছা। তা সত্ত্বেও যদি স্পোর্টসে আপনি দিতে চান তাহলে সেক্ষেত্রে টেবিল টেনিস বা ক্রিকেট এই ধরনের খেলা চলতে পারে। তবু স্পোর্টসের জায়গাটা খুব ভালো নেই। আর বাচ্চা বয়সে একটু দুরন্ত হবেই, তাতে অসুবিধাটা কি? ঠিক আছে। যতদিন না মেয়ের শরীর খারাপ হচ্ছে ততদিন পর্যন্ত কোনো জ্যোতিষীর সাথে যোগাযোগ করার দরকার হয় না। কারণ অনেক সময় অনেকে বান মারে বা কোনো জায়গায় ঘুরতে গেছেন, হাওয়া লেগে অসুস্থতা হয়, ডাক্তারের ওষুধও রোগ সারছে না, সেই সময় যোগাযোগ করা উচিত। কেমন? ওর একটু হাওয়া লাগে, ওর একটু হাওয়া লাগার প্রবলেম আছে, সেইটার জন্য যোগাযোগ করতে পারেন, কিন্তু বাচ্চা বয়সে দুরন্ত থাকবেই। কেমন? জয় মাতা। জয় মাতা। দর্শক বন্ধু সবাইকে আমি গাইড করি। দেখুন গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন ইন লাইভে ফোন মানে অনুষ্ঠানে ফোন করার জন্য দেখুন দুটি নাম্বার যাচ্ছে। আপনারা সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারেন এই গ্লোব টিভির লাইভ অনুষ্ঠানে। সারাদিন দুটো টাইমে আমার গ্লোব টিভিতে অনুষ্ঠান থাকে, সকাল 11:40 আর সন্ধ্যা 5:55 মানে সন্ধ্যা 6টার সময়। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার আরজিকর হসপিটালের কাছে, কলকাতা স্টেশনের কাছে, সেখানে আমার গৃহমন্দির বাসগৃহ ওখানেই। এছাড়াও যে সমস্ত চেম্বারগুলো আছে, সোমবার দিন আমাকে পাবেন গড়িয়াহাট আর শুক্রবার দিন হাওড়া ময়দান। প্রতি অমাবস্যায় আমাকে তারাপীঠে পাবেন। তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হয় প্রতি অমাবস্যায়। আপনারা টিভি ক্রোমা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মহাযজ্ঞ তারাপীঠ শ্মশানে। আর তারাপীঠে যেদিন আমি যজ্ঞ করি ঠিক তার আগের দিন আমি বর্ধমান চেম্বার করে তারাপীঠ চলে যাই। একাধিক জায়গায় আমার চেম্বার নেই, শুধু কলকাতা হাওড়া এই বেষ্টনী করে আমার চেম্বার। আর তারাপীঠ যাওয়ার পথে বর্ধমান পড়ে, সেই জন্য আমি বর্ধমানেই চেম্বার করি, আর কোথাও নয়। মানুষের সমস্যা একাধিকভাবে হতে পারে, কারুর শারীরিক, কারুর মানসিক। শরীরের সমস্যা হলে অতি অবশ্যই ডাক্তারবাবুদের আগে দেখানো উচিত। এবার ডাক্তারবাবুর ওষুধ অনেক খেয়েছেন, খেয়ে বিশেষ করে যারা হাঁটুর ব্যথা যাদের বা কোমরের ব্যথা, প্রচুর ডাক্তার দেখেছেন। প্রথমে অ্যালোপ্যাথি, তারপর হোমিওপ্যাথি, তারপর আয়ুর্বেদিক, কিন্তু রোগ সারছে না। লোকনাথ ব্রহ্মচারী পর্ব করার সময় আমি বলেছিলাম লোকনাথ বাবার একটা বিশেষ জড়িবুটি দেওয়া একটা তৈল
সেটা মাখলেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আমার শ্রদ্ধেয় গুরুদেব তিনি লোকনাথ বাবার সরাসরি শিষ্য এবং তার থেকে আমার গুরুদেবের পাওয়া সে শিক্ষায় আমার পাওয়া। সুতরাং ব্যথা বেদনার জন্য কোনো ওষুধের দরকার হয় না, শুধু সেই তেলটা মাখলেই কাজ হয়ে যায়। এই যে জ্যোতিষ বিচার আমার হয়, এই জ্যোতিষ বিচারে আমার প্রেডিকশনটা এতখানি নির্ভুল হয় যে কোন জায়গায় ক্ষতটা হয়েছে আমি ধরতে পারি, ড্যামেজটা কোন জায়গায়, যে গ্রহগত সমস্যা না বাস্তুগত সমস্যা না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা হয়েছে সেই সমস্যা। এবার তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা মানে যে তৃতীয় ব্যক্তি ক্ষতি করবে এরকম নয়। অনেক সময় কি বিভিন্ন স্থানে, মন্দিরও হতে পারে বা ঘুরতে গেছেন বা কোনো স্থানে বা শ্মশানে গিয়েছেন, একটা হাওয়া লেগে গেছে গায়ে, এই হাওয়াটা কিন্তু আপনাকে প্রথমে রোগে ফেলবে। সেই রোগ থেকে যদি আপনি একদিনের মধ্যে নিরাময় না হন, ওষুধ খেলেও কি না খেলেও কি, তাহলে ধরে নিতে হবে এই আপনার নানা রকম সমস্যার সৃষ্টি করবে। সেই নেগেটিভ স্পিরিট সে আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে, তার ইচ্ছে মতো আপনার শরীরে ঢুকবে, তার ইচ্ছে মতো আপনার শরীরের থেকে বেরোবে। এই সময় কিন্তু কোনো রকম ওষুধ আপনার সাময়িক হলেও পার্মানেন্টলি কোনো সলিউশন নেই ওষুধ দ্বারা। কেন না, এখানে স্পিরিট দ্বারা আপনার শরীরটা অসুস্থ হয়েছে, কিন্তু নর্মাল ডিজিজের ক্ষেত্রে ডাক্তারি ওষুধে বেশি কার্যকারিতা হয়। আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে রঞ্জন মুখার্জি বলছি। মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নাম কি? রাইমা মুখার্জি। জন্ম তারিখ রাইমার? 27/10/2010। টাইম? সন্ধ্যা 7:15। জন্মস্থান? হুগলি জেলা। বুধবার জন্মবার? হ্যাঁ। ওর দেখতে পাচ্ছি বৃষ লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্রে জন্ম, রাশির ওপর কেতু অবস্থান করছে, এটা খারাপ লক্ষণ। বিষক্রিয়া শরীরে হতে পারে, একটু খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলে প্রবলেম হতে পারে। ষষ্ঠভাবে একাধিক গ্রহ অবস্থান করছে। মেয়ের বয়স হলো 2010 সাল, তাহলে এখন হচ্ছে ওর বয়স হলো গিয়ে 15 বছর। বেশি মাধ্যমিক দেবে নাকি? না, 9-এ পড়ছে, ক্লাস 9-এ। ও তো হজমের সমস্যা হয়তো, হয় না? হ্যাঁ, হজমের সমস্যা, পেটের সমস্যা, হজমের সমস্যা আছে তো। ও তুকতা খুব তাড়াতাড়ি লেগে যাবে, কেউ ওষুধ করে দিলে ওর তাড়াতাড়ি শরীরে লেগে যাবে। প্রশ্ন করুন। আর জেদি আছে মেয়ে? হ্যাঁ। আচ্ছা বলুন, প্রশ্ন কি? পড়াশোনায় খুব ভালো নয়। পড়াশোনায় খুব ভালো, কত দূর কি হবে? এখন ক্লাস 9-এ পড়ছে, তাই তো? দেখুন, এখানে যেটা সমস্যা হয়েছে, ওর পড়াশোনার জায়গাটার প্রথম ডিস্টারবেন্স হয়ে গেছে। ওর ওইখানে একটা দারিদ্র যোগের সৃষ্টি হয়েছে এবং ওর হেলথটাও ভালো যাবে না কিন্তু। আচ্ছা। মেন হচ্ছে ওর শরীরের ভেতর গুপ্ত কোনো রোগ যত বয়স বাড়বে তত আস্তে আস্তে বাড়বে। এখন 15 বছর বয়স, সুতরাং রোগটা খুব তাড়াতাড়ি ধরা যায় না এই বয়সে। কিন্তু 2012 সাল থেকে রাহুর দশা শুরু হয়েছে, আর রাহুর দশা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে মেয়েটার কিন্তু খারাপ সময় চলেছে। এবং অষ্টম ভাবে রাহু নিচস্থ হয়ে যাওয়াতে কলেজ লাইফে বা 11-12 উঠলে বা কলেজে উঠলে একটা বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও প্রবণতা আসতে পারে। এইটা খারাপ হবে। ঠিক আছে, পড়াশোনা তো খুব ভালো হবে না, কিন্তু এই সমস্যা একটু আসবে। এটার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। শরীরটা কিন্তু ওর খারাপ যাবে যত বয়স বাড়বে। অলরেডি তো বলছেন পেটের সমস্যা হয়, আমি বলে দিলাম আপনাকে, আপনি হ্যাঁ বললেন, তাই তো? এই জায়গায় একটু ঠিক করতে হবে। দুটো জায়গায় ডিস্টার্ব হয়েছে, দুটো জায়গায় ভালো ডিস্টার্ব হয়েছে। এখন বয়সটা অল্প নয়, এখন 15 বছরের মেয়ে, যথেষ্ট মোবাইল দেখার নেশা ওর আছে না? তবে এর জন্য একটু প্রতিকারের দরকার আছে, তবে মেয়ে ঠিক হয়ে যাবে তাহলে। জয় মাতা। এই যে আমার প্রেডিকশন বিচার বারবার করে বলি কেন, এইটা একদম পারফেক্ট নির্ভুল। যে এর সমস্যা প্রথম হচ্ছে গ্রহগত। একটা স্টেজের পর, অর্থাৎ রাহুর দশা যেহেতু চলছে, যখন কেতু যুক্ত হবে অন্তর্দশায়, তখন এই মেয়েটাকে কিছু খাওয়াইয়ে কেউ বশীকরণ করে নিজের কাছে নিয়ে চলে যাবে। এই নিয়ে বাড়ির লোকেদের হবে বিপত্তি। তাহলে এই বিপত্তি হওয়ার আগেই তাকে ঠিক করতে হবে। অবশ্যই এরকম যদি কোনো কেস প্রচুর আমার কাছে আসে এবং আমি সলভ করি, যদি মেয়ে এমন কাউকে ভালোবেসেছে যাতে আপনাদের পছন্দ নয়,
তাকে সেই মেয়েটার থেকে তাকে ছেলেটাকে আলাদা করা সম্ভব। আবার ঠিক তাই, ছেলেটা যদি কোনো মেয়েকে ভালোবাসে, যে মেয়েটাকে আপনাদের পছন্দ নয়, তাকেও আলাদা করা সম্ভব। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ, এক্ষেত্রে তৃতীয় ব্যক্তিকে সরাতে হয় কাটান ক্রিয়া অর্থাৎ বিদ্বেষণ ক্রিয়া করে, আর স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটাতে হয়। গায়ে ব্যথা বেদনা, বাত ইত্যাদি রোগে জর্জরিত, এর জন্য কোনো ওষুধ খেতে হয় না। এই যে বলা আছে আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার, এটা ধারণ করার সঙ্গে সঙ্গে যে তেল দিয়ে ব্যবহার করার জন্য, সেটা মাখলেই মানুষ সমস্যা মুক্ত হন 100%। প্রত্যেকটা ব্যক্তি, অনেকের আছে হাত পা কাঁপে, এরও তেল আছে। এই ওষুধগুলো সবকিছু প্রলেপ, অর্থাৎ গায়ে মাখলেই সমস্যা মুক্ত হয়, এর জন্য কোনো ট্যাবলেট খাওয়ার দরকার হয় না। জয় মা তারা। জয় মা তারা। স্যার বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? স্যার বলছি আমি কাটোয়া থেকে বলছি স্যার। কাটোয়া থেকে। কি নাম আপনার? অর্জুন ঘোষাল। অর্জুন ঘোষাল, কাটোয়া থেকে। আপনার নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ স্যার। বলুন, জন্ম তারিখ বলুন। 24শে জুন 1971। টাইম? রাত্রি 2:12। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। বুধবার রাত্রে, ইংলিশ মতে বৃহস্পতিবার জন্মবার, তাই কি? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ স্যার। প্রশ্ন করুন তাড়াতাড়ি, কন্ট্রোল রুম থেকে বলছে টাইম নেই, তাড়াতাড়ি প্রশ্ন করুন। কি প্রশ্ন? স্যার আমি একটা ব্যবসা করি, বাইরে কিছু ওই পয়সা টয়সা পড়ে আছে ব্যবসার সূত্রে, পয়সাগুলো স্যার রিটার্ন পাবো স্যার, ওই জন্য। এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যে পয়সাগুলো রিটার্ন পাবো কিনা, যেগুলো ধার পড়ে রয়েছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ব্যবসা মারফত, আর কিছু নয় স্যার। ব্যবসা চললে টাকা পাবেন, নচেত কেউ টাকা দিতে চাইবে না। ব্যবসা মারফত দিয়ে আমি দিয়েছি মালপত্র পয়সা সেই সবে রিটার্ন। হ্যাঁ, ওই ব্যবসা চললে সেই টাকাটা রিটার্ন হবে, মানে আপনি কিছু মাল দেবেন, তার পরিবর্তে আপনি কিছু টাকা পাবেন। এমনি আপনার ওই যে টাকাগুলো পড়ে রয়েছে, এগুলো উদ্ধার হওয়ার সম্ভাবনাটা কম। না হচ্ছে, টুকটাক হচ্ছে, পুরো ক্লিয়ার হচ্ছে না। না, হবে না, ওই জায়গাটাই সমস্যা। কারণ এই জায়গাটা আপনার যে ব্যবসার স্থানটা, শুক্র গ্রহ এক সময় খুব ভালো অবস্থানে ছিল, কিন্তু এখন নিচস্থ অবস্থানে রয়েছে এবং খুব খারাপ অবস্থানে গোচরকালীন, যার জন্য এখন কিন্তু আপনি টাকা খুব একটা কারোর কাছ থেকে পাবেন না, আর পেলেও কিন্তু আপনার ব্যয়টা বেড়ে যাবে, আর শরীর নিয়ে একটু সমস্যা আসবে। কেমন হচ্ছে? শরীরে কোনো সমস্যা নেই, এই মাত্র নেই না, শরীরে কিছু সমস্যা নেই, শুধু টাকা পয়সার সমস্যা। হ্যাঁ, শুধু এটাই তো শরীরের সমস্যা ডেকে আনবে, এটাই তো শরীরের সমস্যা ডেকে আনবে। যখন টাকা পয়সা পাবেন না, তখন মানসিক সমস্যা থেকে শারীরিক সমস্যা তৈরি হবে। আসছে সামনে, দেখুন না। ওটা আসবে সামনে, দেখে নেবেন। সময় খুব শেষ হয়ে এসছে, একদম লাস্ট টাইম, 1 মাসের পর থেকেই বুঝতে পারবেন কিছুটা। যাই হোক, তো যেখানে ছিলাম, তো এই বিশ্বনাথ দত্ত, তার স্ত্রী হচ্ছে ভুবনেশ্বরী দেবী এবং তার পুত্র হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। তা সেই ধ্যানে বসে তিনি দেখেন যে মহাদেব তার কোলে এসে বসছেন। তখনই ঠাকুর ঘর থেকে তার ধ্যান ভাঙে ভুবনেশ্বরী দেবী এবং তিনি কিছুটা বিস্মিত হন। সেই তারপর কি পর্ব ঘটলো আগামী দিনের এপিসোডে আপনাদের বলবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।